This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রক্তের কালোবাজারি নিয়ে একেবারে চোখ কপালে তুলে দেওয়ার মতন তথ্য উঠে এলো স্বাস্থ্য ভবনের তদন্তে। একদিনে ৩৫টি রক্তদান শিবিরের আয়োজন, ১৬০০ ইউনিট রক্ত সংগ্রহ করে বেসরকারি ব্লাড ব্যাংক। তদন্তে উঠে এসেছে বেলেঘাটার এই ব্লাড ব্যাংকে এই বিপুল পরিমাণ রক্তের প্যাকেট রাখার জায়গাই নেই। আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছে। তন্ময়, স্বাস্থ্য ভবনের তদন্তে যে তথ্যগুলো উঠে আসছে তার রীতিমতো চমকে দেওয়ার মতো। দেখো, বিভিন্ন এই ধরনের বেসরকারি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে নির্দিষ্টভাবে অভিযোগ উঠে এসেছিল যে এরা ব্লাড নিয়ে কোথায় দেয়, কাদেরকে দেয় তার কোনো ঠিক ঠিকানা নেই। এদের ব্লাড কালেকশন করতে গিয়ে এরা রক্তদান শিবিরে উপহার দেয়, উপঢৌকন দেয়, যেটা সম্পূর্ণ আইন বিরুদ্ধ বেআইনি কাজ। আগের সরকারের সময় কোনো তদন্ত হয়নি। নতুন সরকার আসার পরে স্বাস্থ্য ভবন যখন ভেরিফিকেশনে যায় বিভিন্ন এই ধরনের বেসরকারি ব্লাড ব্যাংকে, নানান অসঙ্গতি, তার রেজিস্টার বুক থেকে শুরু করে কোথা থেকে রক্ত আসছে, কারা রক্ত নিচ্ছেন, কোন ডাক্তারবাবুরা সেই ক্যাম্পে গেছিলেন তার কোনো ঠিক ঠিকানা নেই। এখানে তদন্ত করতে গিয়ে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসছে যে চিকিৎসকরা স্বাস্থ্য রক্তদান শিবিরেই যাননি, সেখানে ডাক্তারি পড়ুয়াদের নিয়ে যাওয়া হয়েছে, যেটা সম্পূর্ণ বেআইনি। তারা কি করে ঠিক করবে কে রক্ত দিতে পারবে কে দিতে পারবে না? এক। দুই, একদিনে ৩৫টা শিবির করে সেখান থেকে ১৬০০ ইউনিট রক্ত কালেক্ট করা হলো। সেই রক্তটা রাখলো কোথায়? রাখারই জায়গা নেই এই ব্লাড ব্যাংকটা। এই রক্তেরই কালোবাজারি হয়েছিল। এখানেই প্রশ্নটা উঠছে যে তাহলে রক্তগুলো গেল কোথায়? দেখা যাচ্ছে কোথায় রক্ত দেওয়া হয়েছে খুঁজ থেকে দেখা যাচ্ছে এমন বাড়ির ঠিকানা, যে বাড়ির ঠিকানাতে কোনদিন রক্তই পৌঁছায়নি, প্রয়োজনই নেই। তবে এমন রোগীর নাম লেখা রয়েছে তিনি না নার্সিংহোম না গভর্নমেন্ট হসপিটাল কোথাও ভর্তি নেই। তাহলে কি করে রক্তটা দেওয়া হলো? তাহলে কি এই রক্ত কোথাও পাচার হয়ে গিয়েছে? এখন তদন্ত চলছে। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন আমাদের আইনজীবী হাইকোর্টে যা জানানোর জানাবে, কারণ অনেক কিছু বেরিয়ে আসছে। এত অসঙ্গতি, কারা কারা যুক্ত, কাদের প্রভাবে করেছে সেই সব তালিকাও নাকি বেরিয়ে আসছে। ধন্যবাদ তন্ময়। এরকম কোনো বিষয় এখন যে কটি যেখানে এখন যে বেসরকারি প্রতিষ্ঠানের ব্লাড ব্যাংকের সঙ্গে হচ্ছে তাকে সেই আরোপটা আমরা এখনো দিচ্ছি না, দিও নি। এটা মেন হচ্ছে অর্থনৈতিক গোলযোগ থাকতে পারে, কোয়ালিটির গোলযোগ থাকতে পারে, যেটুকু রক্ত নেওয়া মানে রক্ত হ্যান্ডেল করার ক্যাপাসিটি আছে তার থেকে বেশি নিতে পারে। প্রত্যেকটা ব্লাড ব্যাংকে তো একটা ক্যাপাসিটি আছে, তো সেইটা হচ্ছে আমাদের দেখতে হবে যে সেই ক্যাপাসিটির বেশি করছে কিনা। আপনি তো একটা বেসরকারি ব্লাড ব্যাংক 1000 ইউনিট ব্লাড নিয়ে এলো মানে সে 1000 ইউনিট ব্লাড প্রিপারেশন করা, টেস্টিং করা অত সোজা না। নিজের ক্যাপাসিটির ঊর্ধ্বে গিয়ে যদি সে রক্ত সংগ্রহ করে তাহলে সেই রক্তটা নষ্ট হবে, ঠিক মতো টেস্টিং হবে না। দানের রক্ত বিক্রি চক্র সরকারি হাসপাতালেরই ল্যাব টেকনিশিয়ান। রাজ্যের দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের ৩ জন ল্যাব টেকনিশিয়ান। সূত্রের খবর, 1 মাসে রক্ত বিক্রির কমিশন বাবদ পাঁশকুড়া হাসপাতালের 3 জন টেকনিশিয়ানকে প্রায় ১,৪০,০০০ টাকা দিয়েছিল দালালরা। নগদ নয়, সবটাই দেওয়া হয়েছিল ইউপিআই এর মাধ্যমে। এক দালালকে গ্রেফতারের পর চক্রে জড়িত এই 3 ল্যাব টেকনিশিয়ানকে গ্রেফতার। দুজন টাউটকে অ্যারেস্ট করা হয়েছিল এবং তার সূত্র ধরে আমাদের এখানে দুর্নীতি দমন শাখায় এসিবি ইন্সপেকশন করছিলেন, ইনভেস্টিগেশন করছিলেন। তার বেসিসে 3 জনকে আমাদের ব্লাড ব্যাংকের এমটি ডেকে পাঠিয়েছিলেন। 21 তারিখেও 3 জনকে ডেকে পাঠিয়েছিলেন, আজও 3 জনকে ডেকে পাঠিয়েছেন, এইটুকু আমার কাছে খবর আছে। এর আগে কোনো লিখিত বা ভার্বাল কোনো টাকা পয়সার ঘটিত বা ব্লাড বিক্রি ঘটিত কোনো অভিযোগ কোনো দিন জমা পড়েনি। সর্ষের মধ্যেই ভূত, পাঁশকুড়া হাসপাতালের কর্মীদের সঙ্গে যোগসাজশ করে রক্তের কালোবাজারি দালালদের। রাজ্য দুর্নীতি দমন শাখার হাতে 3 ল্যাব টেকনিশিয়ানের গ্রেফতারিতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে কিভাবে চলতো রক্তের দালাল রাজ? সূত্রের খবর, দালালরা বিভিন্ন ক্লাব এবং রক্তদান শিবির আয়োজকদের সঙ্গে যোগাযোগ রাখত। ডোনারকে যে কার্ড বিনামূল্যে দেওয়া হয় সেই কার্ড ক্লাব বা বেসরকারি রক্তদান শিবিরের থেকে 100 থেকে 150 টাকায় কিনে নিত দালালরা। তারপর সেই কার্ড দেখিয়ে সরকারি হাসপাতালে ব্লাড ব্যাংক থেকে রক্ত সংগ্রহ করতো দালালরা। রোগীর পরিবার পাঁশকুড়া হাসপাতালের ব্লাড ব্যাংকে গেলে বলা হতো রক্ত নেই, আসলে সেই রক্ত তখন দালালদের কবজায়। অভিযোগ, দানের যে রক্ত হাসপাতালে বিনামূল্যে দেওয়ার কথা সেই রক্তই এভাবে ল্যাব টেকনিশিয়ানদের সঙ্গে যোগসাজশ করে ইউনিট পিছু 3 থেকে 10,000 টাকায় বিক্রি করতো দালালরা। ব্যবস্থার মধ্যে এরকম অনেক দুর্নীতি আরো ছিল,
এবং সেই দুর্নীতির সঙ্গে যুক্ত অনেক মানুষ তারা এখনো পর্যন্ত তার মধ্যেই আছে। অনেকের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, তারা হচ্ছে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তারা বসে আছেন। এখন এখানে রক্ত নিয়ে এরকম রক্ত নিয়ে বিভিন্ন রকমের দুর্নীতি বেশ কিছুদিন ধরেই আমাদের চোখের সামনে আসছে। আজকে পাঁশকুড়ার ঘটনায় 3 জনকে এরকম অভিযুক্ত পাওয়া গেছে, যারা হচ্ছে যে তার রক্তের এরকম একটা ব্যবসা ছিলেন, মানুষকে করছে এবং তদন্ত করে তাদের যথাযোগ্য শাস্তি নিশ্চয়ই আমরা চাইবই। তার সঙ্গে এইটা আমার মনে হয় যে এই সত্যটা উদ্ঘাটন হওয়া দরকার। সরকার যে বিষয়ে অ্যাকশন নিয়েছে সেটা অত্যন্ত সদর্থক একটি পদক্ষেপ এবং উই অল শুড ওয়েলকাম দিস স্টেপ। যে ডেফিনেটলি এটা একদিন ধরে শুরু হয়নি, অনেকদিন ধরে চলছে। তো সেটা কবে থেকে শুরু হয়েছে সেটা আনার্ট করা খুব দরকার। দাবার বোড়েতে পন্স মেরে খুব একটা লাভ হয় না, তাকে কিংস বা কুইন ধরতে হবে। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের ল্যাবে বসে ল্যাব অ্যাসিস্ট্যান্টরা রক্ত বিক্রি করলেন দিনের পর দিন, খবর পৌঁছলো, অ্যান্টি কারাপশন তাকে রেড করলো। তো এই এত কিছু হয়ে গেল, আর হসপিটালের সুপার জানতেন না, ওখানকার ইনচার্জ জানতেন না, ব্লাড ব্যাংকের ইনচার্জ জানতেন না। এটা অবিশ্বাস্য। এই সুপারকে ইন্টারোগেশনের মধ্যে আনতে হবে। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, বাঁশদ্রোণীতে তৃণমূল কাউন্সিলরের কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ। কলকাতা পুরসভার 113 নম্বর ওয়ার্ডের ঘটনা। অভিযোগ, মোটর বাইকে চেপে বেশ কয়েকজন দুষ্কৃতী তারা কার্যালয়ে আসে, ভিতরে ঢুকে চড়াও হয়, কার্যালয়ের ভিতরে ভাঙচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৃণমূলের দাবি পার্টি অফিস দখল করতে হামলা করেছে বিজেপি, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। যে ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি, বাঁশদ্রোণীতে তৃণমূল কাউন্সিলরের কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। কলকাতা পুরসভার 113 নম্বর ওয়ার্ডের ঘটনা এটা। অভিযোগ, মোটরবাইকে চেপে বেশ কয়েকজন কার্যালয়ে আসে, আচমকাই তারা ভিতরে ঢুকে চড়াও হয়, কার্যালয়ের ভিতরে ভাঙচুর চালানো হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৃণমূলের দাবি পার্টি অফিস দখল করতে হামলা চালিয়েছে বিজেপি, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসক পক্ষ। বিজেপির লোকরা স্থানীয় না, ওরা সব জায়গা থেকে ধার করেছে। হ্যাঁ, বলে আমরা দখল করবো, এইটা আমাদের খুব পছন্দ। আবার অর্ণব চক্রবর্তী সে বলছে সে আমার চেয়ারে গিয়ে বসে পড়েছে, বলছে আমি আমার এই অফিসটা খুব পছন্দ। আচ্ছা, তোর লজ্জা লাগে না তোর? তুই আমার চেয়ারে বসছিস? বলে আমি ঠিক আছে বস, আমি এখান থেকে নড়বো না, তুই বসে বস। এর মধ্যে পুলিশ এসছে। সহকর্মী আজিজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একেবারে বাঁশদ্রোণী থেকে। আজিজ, কি অভিযোগ করছেন তৃণমূল কাউন্সিলর এবং তার অনুগামীরা? পাল্টা বিজেপির তরফ থেকেই বা কি বলা হচ্ছে? দেখো, আমি একেবারে সরাসরি ছবি দেখাবো। এই যে পার্টি অফিস দেখতে পাচ্ছ, এটা তৃণমূল কংগ্রেসের কার্যালয়, 113 নম্বর ওয়ার্ড। এবং এখানেই এখানকার যিনি প্রাক্তন কাউন্সিলর অনিতা কর তিনি বসেছিলেন। এবং যেমনটা অভিযোগ করছেন তিনি, যে রাত 9টা সাড়ে 9টা নাগাদ বাইকে করে 50 থেকে 60 জন তারা এই পার্টি অফিসের বাইরে আসে এবং তারপর ভেতরে ঢুকে হামলা চালায়। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ এই পার্টি অফিসের বাইরে তৃণমূল কংগ্রেসের সমর্থক তারা এখানে পাল্টা বিক্ষোভ দেখাচ্ছে এবং তারা যেমনটা এখান থেকে তারা থানায় যাবে এমনটা তারা জানাচ্ছে এবং থানায় তারা অভিযোগ জানাবে। এবং তারা যেমনটা বলছে যে চারিদিকে যে বার্তা দেওয়া হচ্ছে, কথা বলা যায়, যারা অভিযোগ করছেন তাদের সঙ্গে যদি একটু কথা বলা যায়। একেবারে আমি কথা বলার চেষ্টা করব সরাসরি। দীপ, আমি সরাসরি কথা বলার চেষ্টা করব। কি অভিযোগ আপনাদের? আমরা লাইভে আছি এই মুহূর্তে। কি অভিযোগ করছেন আপনারা? অভিযোগ আমাদের 113 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কার্যালয়ের আজকে 9:30 নাগাদ রাত্রে হঠাৎ এসে একদল বিজেপি সমর্থক আমাদের অফিসে আক্রমণ করে। অফিসে আমাদের ওয়ার্ড সভাপতি প্রদীপ দাস উপস্থিত ছিলেন, অনিতা কর্মজীবনদার আমাদের পৌর প্রতিনিধি দীর্ঘদিনে তিনি উপস্থিত ছিলেন। তাদের উপর আক্রমণ করে, শারীরিকভাবে নিগ্রহ করে। ধন্যবাদ, নজর রাখো।